জামাত ইসলামী বলতে বলতে চাচ্ছে যে আমি একটা পাওয়ারফুল দল এবং আমি বিএনপি ছাড়া একটা গঠন করতে পারি। কিন্তু ব্যাপারটা কিন্তু উল্টো দিক থেকে দেখতে পারেন আপনি, মানে বাস্তবতা আসলে উল্টো দিকে, যে বিএনপি নিচ্ছে না হয়তো, সেই কারণে তারা একটা নতুন অ্যালায়েন্সের দিকে যাওয়ার চেষ্টা করছে। অতীতের ইতিহাসগুলো বলে যে জামায়াত ইসলামীর 10 থেকে 12% বেশি ভোট নেই এবং 300 আসনে একসঙ্গে প্রার্থী দেওয়ার মতো জামায়াত ইসলামীর সেই সাংগঠনিক শক্তিও এখন পর্যন্ত দৃশ্যমান নয়। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারে একজনও শহীদ নেই, শহীদ তো দূরের কথা, তার পরিবারে একজনও মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করেনি, অথচ তারাই হয়ে গেল মুক্তিযুদ্ধের বড় লিডার। মুক্তিযুদ্ধই একটা মানে ভুল ছিল, যেটা 24-এর সময় আমরা দেখতে পাচ্ছি অনেকেই এরকম কথা বলতে চাচ্ছেন যে 24-এর গল্প দিয়ে তারা ইরেজ করে ফেলতে চাচ্ছেন 71-এর গল্প। মানে অদ্ভুত সব পলিটিক্যাল প্লে ঘটে, যে প্লে গুলো আসলে বাংলাদেশের জনগণের সাথে এক ধরনের প্রতারণা, এবং এই প্রতারণাটা আমাদের এমন রাজনৈতিক দল নাই যারা কম বেশি করেন। কিন্তু উনি কেন এটা বলছেন না যে আমাদের এই জিরো টলারেন্স থাকতে হবে নদীর প্রশ্নটা নিয়ে? আমাদের এতগুলো অভিন্ন নদী, যে নদীর একটাতেও আমরা নিজেদের হিস্সাটা পাই না, এই কথাটা উনি বলেননি কেন? আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক মতো গড়ে তুলতে পারেনি। বিশ্ববিদ্যালয়ে 3টা খুন হয়েছে। খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারে একজনও শহীদ নেই, শহীদ তো দূরের কথা, তার পরিবারে একজনও মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করেনি, অথচ তারাই হয়ে গেল মুক্তিযুদ্ধের বড় লিডার। এটি তিনি বাংলাদেশ স্থানীয় সময় শনিবার বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাদের একটি গণসমাবেশ ছিল, সেখানে তিনি এমন মন্তব্য করেছেন। আমি তথ্যটি তুলে ধরলাম, যে ব্যাপারে আপনার মতামত কি, তিনি যে কথাটি বললেন আসলে, অথবা আপনি বিষয়টি কিভাবে দেখেন? ধন্যবাদ। দেখুন, মাওলানা মামুনুল হক সাহেব আমাদের রিলিজিয়াস প্রিচার হিসেবে ওনার একটি বড় অনুসারী গোষ্ঠী বাংলাদেশে রয়েছেন। তবে ইতিহাসের আলোকে যদি আমরা দেখি, উনি যে মন্তব্যটি করেছেন, বঙ্গবন্ধু নিজে তখন পাকিস্তান কারাগারে অন্তরীণ ছিলেন স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময়, এবং ওনার অন্তরীণ থাকাটা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট একটি বিষয়। এমন নয় যে উনি শখ করে গিয়ে পাকিস্তানের কারাগারে নিজেকে আত্মগোপনে রেখেছেন। লেফটেন্যান্ট শেখ জামালের কথা আমরা জানি, বঙ্গবন্ধুর পুত্র, তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কথা আমরা জানি, ট্রেনিং গ্রহণের কথা আমরা জানি। সো আমার মনে হয় মাওলানা মামুনুল হক যেটি বলেছেন, হয়তো এর ভেতর অনেকটাই রাজনীতি রয়েছে, বা ওনার কোন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে উনি এটি বলেছেন। জি, আব্দুল্লাহ মামুন, আমি আপনার কাছে একটু ছোট করে যদি জিজ্ঞেস করি, যে বক্তব্যটি তুলে ধরলাম, যে আপনি যদি বলতে চান এই প্রসঙ্গে কিছু। আসলে না, যেটা হলো যে আমাদের যেটা এখানে হচ্ছে যে আমাদের ইতিহাস সবচেয়ে বেশি যদি বলা যায়, যে আমাদের ইতিহাস সবসময় যেটাকে মানে খুবই কুৎসিত ভাষা বলে রেপড হয়েছে, মানে বারবার করে রেপড হয়েছে, এবং এই মানুষগুলো রেপ করেছে। মানে শেখ হাসিনা তার মতো করে ন্যারেটিভ তৈরি করেছে, মামুনুল হকরা তাদের মতো করে ন্যারেটিভ তৈরি করেছে, এবং এই সব ন্যারেটিভ কি করেছে, আমাদের তরুণ সমাজকে বিভ্রান্ত করেছে। মামুনুল হক সাফার করেছে বুঝলাম, মামুনুল হকের ভিন্ন ইডিওলজি আছে বুঝলাম, কিন্তু ইতিহাস কি বলে? ইতিহাস বলে যে 71-এর আগ মুহূর্ত পর্যন্ত যে জনগোষ্ঠী জেগে উঠেছে, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম কোনোভাবেই বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। তিনি প্রধানতম নেতা, সাথে আরো অনেক নেতা ছিল যাদেরকে উনি খারিজ করে দিয়েছেন। তার পরের যে আওয়ামী ন্যারেটিভ 71 পরবর্তী, সেই ন্যারেটিভে আমরা দেখবো যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পুরো ন্যারেটিভটাকে দখল করার চেষ্টা করেছে, সেটা একটা অন্য গল্প। তার ক্ষমতা সংহত করার চেষ্টা করেছে, সেটা একটা অন্য গল্প। কিন্তু ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভূমিকাটা, সেটাকে অস্বীকার করা এইসব কথা বলে আসলে সেটা ভালো কিছু না। উনি কনস্টিটিউশনাল লিডার ছিলেন, উনি কনস্টিটিউশনাল পথে ক্ষমতার হস্তান্তর চেয়েছেন। 6 দফা দাবি এবং 21 দফা দাবি এবং 11 দফা দাবির মধ্যে যা ছিল, সেটা মূলত কমপ্লিট স্বায়ত্তশাসন, যেটা হচ্ছে যে 40-এর যে রেজুলেশন, যে পাকিস্তান গড়ে উঠবে কিভাবে, স্টেটস, অনেকগুলো স্টেটস হবে, অনেকগুলো রাষ্ট্র মিলিয়ে পাকিস্তান। কিন্তু আমাদেরকে সেই সুযোগ থেকে বঞ্চিত করলে হচ্ছে কংগ্রেস এবং ব্রিটিশরা, যে আমরা স্টেটস হতে পারলাম না, আমাদের এখানে আমরা নতুন রাষ্ট্র গড়ে তুলতে পারলাম না কংগ্রেস এবং ব্রিটিশের কারণে। কিন্তু সেইটাকেই যদি আমরা এখন এইভাবে ন্যারেটিভ সাজাই, যে মানে যে মুক্তিযুদ্ধই
একটা মানে ভুল ছিল, যেটা 24-এর সময় আমরা দেখতে পাচ্ছি অনেকেই এরকম কথা বলতে চাচ্ছেন যে 24-এর গল্প দিয়ে তারা ইরেজ করে ফেলতে চাচ্ছেন 71-এর গল্প। এটা তো কোনো গল্প ইরেজ করার গল্প না, এখানকার জনগোষ্ঠীর একটা সম্মিলিত সংগ্রামের দীর্ঘ ইতিহাসের যাত্রা আছে। সেটা আপনি যদি ইভেন 1905 থেকেও ধরেন, 5, 47, 71, 69, 24, কোনোটাকে একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করতে পারবেন না। এবং যারা বিচ্ছিন্ন করতে চাচ্ছে তারাই সমস্যাজনক একটা জায়গায় লজিক তৈরি করতে চাচ্ছে। আমি যাদের কথা ইঙ্গিত করছি আপনি বুঝতে পারবেন যে, এবং আপনি ধরেন যে খেলাফতে মজলিসের কথাই ধরেন, যে খেলাফতে মজলিসে মানে মামুনুল হকের বাবা বোধহয় একজন খুব ভালো আলেম ছিলেন, এবং আপনি মনে হিসেব থাকবে আপনার যে মানে 93 সালে তারা কিন্তু আওয়ামী লীগের সাথে একই সাথে ইলেকশনে গিয়েছিল, এবং আওয়ামী লীগ কমিটমেন্ট করেছিল যে তারা শরিয়া বিরোধী কোনো আইন করবে না। মানে অদ্ভুত সব পলিটিক্যাল প্লে ঘটে, যে প্লে গুলো আসলে বাংলাদেশের জনগণের সাথে এক ধরনের প্রতারণা, এবং এই প্রতারণাটা আমাদের এমন রাজনৈতিক দল নাই যারা কম বেশি করেন এ পর্যন্ত, মানে ইতিহাস যদি আপনারা এ পর্যন্ত দেখেন। জি, এই পলিটিক্যাল প্লের জায়গাটাতেই একটু আলোচনা করতে চাই আমরা। আমি শিহাব সুমনের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আচ্ছা, আমি শিহাব সুমনের কাছে প্রশ্নটি রাখার আগে আমি একটু আব্দুল আল মামুন আপনার সাথেই আর একটি বিষয় নিয়ে একটু আলোচনা করি। আপনি যেমন পলিটিক্যাল প্লের কথা বলছিলেন, যে একটি বাংলাদেশি একটি গণমাধ্যমে একটি সংবাদ হয়েছে, যেটি আসলে আমি আপনার সামনে একটু তুলে ধরি, আপনার সাথে কথা বলে আমি শিহাব সুমনের কাছে যাব। আব্দুল আল মামুন, যেই বিষয়টি হচ্ছে যে বিএনপিকে ছাড়াই নতুন জোট গঠনের চিন্তা করছে জামায়াত, এমন একটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন সংগঠনের সাথে, রাজনৈতিক দলের সাথে, সমমনা ইসলামী দলগুলোর সাথে তারা সম্পর্ক উন্নয়নে আলাপ আলোচনা করছে। এই বিষয়ে আপনি কি বলবেন, যে বিএনপিকে ছাড়াই কি আসলে জামায়াত নির্বাচনে, আগামী নির্বাচনে যাবে বলে আপনি মনে করেন, নাকি না দিন শেষে বিএনপি জামায়াতের যে জোটটি আছে সেটি থাকবে বলে মনে করেন? মজাটা আপনি টাইটেলটা খেয়াল করেন যে বিএনপি ছাড়াই সমমনা দলের সাথে জোট গঠনের চিন্তা করছে জামাত ইসলাম। মানে জামাত ইসলাম বলতে চাচ্ছে যে আমি একটা পাওয়ারফুল দল এবং আমি বিএনপি ছাড়া একটা গঠন করতে পারি। কিন্তু ব্যাপারটা কিন্তু উল্টো দিক থেকে দেখতে পারেন আপনি, মানে বাস্তবতা আসলে উল্টো দিকে, যে বিএনপি নিচ্ছে না হয়তো, সেই কারণে তারা একটা নতুন অ্যালায়েন্সের দিকে যাওয়ার চেষ্টা করছে। এবং সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে ইসলামিক যে দলগুলো আছে আমাদের এখানে, মানে ইসলাম ধর্মকে কেন্দ্র করে, সেই হেফাজতের যে ইডিওলজি তার সাথে জামাত ইসলামের ইডিওলজি মেলে না। ইসলাম আমাদের কিছু কোর এথিক্স শেখায়, এবং সেই কোর এথিক্স এর মধ্য দিয়ে এবং ধর্ম একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন হয়ে উঠতে পারে, এবং হয়, সারা ইতিহাসেই দেখা যায়, পুরো ইতিহাস জুড়ে দেখা যায়। কিন্তু কিভাবে ধর্ম ইতিহাস হয়ে ওঠে, কি পলিটিক্যাল হয়ে ওঠে, কখন হয়ে ওঠে, এই ব্যাপারগুলো আমাদের বোঝা দরকার। এবং এই ইডিওলজিটা ধরেন যে জামাত ইসলামীর যে ধরনের ইডিওলজি, এটার সাথে ধরেন যে অন্যান্য ইসলামিক দলের ইডিওলজির কিন্তু খুব একটা মিল নাই। একটা কমন গ্রাউন্ড থাকতে পারে, তার বাইরে খুব একটা মিল নাই। অন্যান্য যেসব পুঁজিবাদী দল আছে, আওয়ামী লীগ বা বিএনপি, জামাত ইসলামের দলও কিন্তু একটা পুঁজিবাদী দল, কিন্তু সে এমন ধরনের প্লে করে যে প্লেতে মনে হয় যে সে একটা ধর্মীয় দল, এবং অন্যান্য ধর্মীয় দলের সাথে এটা মানে পার্থক্য তৈরি করে। জামাত ইসলামী অবশ্যই অ্যালায়েন্সটা করতে পারে, কিংবা তাকে করতেই হবে যদি সে সবগুলো আসনে ক্যান্ডিডেট দিতে চায়, তার একার পক্ষে তো দেওয়া সম্ভব হবে না। এবং আমরা যদি এই রেকর্ডও মাথায় রাখি যে তারা কত দূর পর্যন্ত ভোট পেয়েছে, 8% এবং 12% সর্বোচ্চ, এবং আপনি এটাও মনে রাখবেন যে এই ইলেকশনেও মনে হয় তার বেশি পাওয়ার সম্ভাবনা, ফলে তার অ্যালায়েন্স আসলে ইসলামী দলগুলোর সাথে হবে না। আমি যেটা কিন্তু এই জায়গায় আমি একটা পলিটিক্যাল থিঙ্কার হিসেবে আমি অনুমান করি, প্রশ্ন যোগ করতে চাই আব্দুল আল মামুন, অ্যালায়েন্সটা গড়ে উঠবে আসলে জামাত এবং আওয়ামী লীগের মধ্যে। আচ্ছা আচ্ছা, আপনি বলছেন এবং অন্যান্য দল হয়তো থাকবে সাথে। আচ্ছা, ঠিক আছে, যেটা ইতিহাসও আছে, আপনি খেয়াল করে দেখবেন, ইতিহাসের কিন্তু আছে কিন্তু। জি, আমি আসলে আপনাকে এই প্রশ্নটি করতে যাচ্ছিলাম। ঠিক আছে, আমি আপনাকে এই সংশ্লিষ্ট প্রশ্ন করতে যাচ্ছিলাম। আমি একটু শিহাব সুমনের কাছে যেতে চাই। জনাব শিহাব সুমন, আপনি নিশ্চয়ই শুনছিলেন আব্দুল আল মামুন বলছিলেন যে আমরা একটি গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে, যেগুলো আমি আসলে অনুষ্ঠানের শুরুতে কিছু তুলে ধরেছিলাম দর্শকের সামনে, এবং আপনারাও শুনেছেন। বিষয়টা আসলে আমি যদি বলি মোটা দাগে এরকম, যে বিএনপিকে ছাড়াই আসলে নতুন জোট গঠনের একরকম চিন্তা ভাবনা জামায়াত হয়তো করছে। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ।
আসলে বিএনপির সঙ্গে আমরা দীর্ঘদিন যাবৎ জামায়াতে ইসলামীর যে জোট দেখেছি, এটি কোনো আদর্শিক জোট ছিল না। এটি মূলত ক্ষমতার রাজনীতি এবং ক্ষমতার রাজনীতির অংশীদার হওয়া, ভাগ বাটোয়ারারই অংশ ছিল এটি। চলমান রাজনৈতিক বাস্তবতা এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জামায়াতের আমির যেটি বলছেন যে নতুন করে যে বিএনপির সঙ্গে ওনারা থাকছেন না, এই কিছুটা ইঙ্গিত আমরা মামুন স্যারের কথাতে পেয়েছি। হয়তো এমনও হতে পারে যে বিএনপি আগ্রহী নয় আর এই জোটের ধারাবাহিকতায়। বিষয়টি আসলে একটি হোলিস্টিক অ্যাপ্রোচে যদি আমরা দেখি, পুরোটাই রাজনীতি। এটি জামাতের সঙ্গে বিএনপির জোট আবারও হবে কিনা, নাকি আওয়ামী লীগের সঙ্গে শেষ পর্যন্ত বিএনপি জোটবদ্ধ হবে, এই বিষয়গুলো নির্ভর করছে। এটি এখনো মন্তব্য করার জন্য একটু প্রিম্যাচিউর ডিসকাশন হয়ে যাবে। বাট আমরা যদি হাইপোথেটিক্যালি মনে করি যে চলমান তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের নেয়া সংস্কারের বিষয়গুলো সঠিক গতিপথে এগুচ্ছে এবং নির্বাচন কমিশন, আমাদের সংবিধান, এই সংস্কার, মিডিয়া সংস্কারের ব্যাপারগুলো রাইট ট্র্যাকে এগুচ্ছে এবং আমাদের যে রাজনৈতিক যতগুলো স্টেক হোল্ডার বা পলিটিক্যাল পার্টিগুলো আছেন সবাই যদি ইকুয়ালি সাপোর্ট করে যান একটি যৌক্তিক সময় পর্যন্ত, তাহলে হয়তো শেষ পর্যন্ত জামায়াত ইসলামীকে সমমনা ইসলামিক দলগুলো যারা তুলনামূলকভাবে জামায়াত ইসলামের মতাদর্শের সঙ্গে কাছাকাছি, তাদের সঙ্গে একটি জোট গঠনটা নিরাপদ হবে। কারণ ভোটের মাঠে কম বেশি শেষ পর্যন্ত আমাদের অতীতের ইতিহাসগুলো বলে যে জামায়াত ইসলামের 10 থেকে 12% বেশি ভোট নেই এবং 300 আসনে একসঙ্গে প্রার্থী দেওয়ার মতো জামায়াত ইসলামের সেই সাংগঠনিক শক্তিও এখন পর্যন্ত দৃশ্যমান নয়। সে বাস্তবতায় জোট গঠনের যে আলোচনা এসছে এটি একান্তই একটি রাজনৈতিক ধারণা মাত্র এবং আমি মনে করি হয়তো আগামী মাস 6 পরে বিষয়গুলো আস্তে আস্তে আরো দৃশ্যমান হয়ে উঠবে এবং বিষয়টি নির্ভর করবে সব পলিটিক্যাল পার্টির জন্য কতটা লেভেল প্লেইং ফিল্ড, ইনক্লুডিং বিদায়ী আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ সহ কতটা লেভেল প্লেইং ফিল্ড ইউনূস সরকার নিশ্চিত করতে পারেন তার উপরে। জি, এবং এই জায়গাতে এই সংশ্লিষ্ট আরেকটি প্রশ্ন আমি আপনাকে একটু করতে চাই। আমি এই তথ্যটি আসলে অনুষ্ঠানের শুরুর দিকে যখন বলছিলাম, বিভিন্ন সংবাদ তুলে ধরছিলাম, সেখানে একটু বলেছিলাম। আমি জাস্ট একটু কোট করি যে জামায়াত ইসলামের যে আমির শফিকুর রহমান তিনি বলেছেন যে আমরা আগে থেকে বলে আসছি অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, সেই যৌক্তিক সময় যখন হবে হাটে হাড়ি ভেঙে দেব, দেরি করব না। এই মানে এই যে হাটে হাড়ি ভেঙে দিব বলতে আসলে আপনি কি মনে করেন এটা কি রাজনৈতিক বক্তব্যের কারণেই দেওয়া, নাকি তিনি আসলে কিছু বলতে চাচ্ছেন এখানে? আমি দীর্ঘদিন সাম্প্রতিক সময়গুলোতে বিশেষ করে ওনার বক্তব্য বেশ মনোযোগ দিয়ে আগ্রহ ভরেই দেখি বা দেখার চেষ্টা করি। উনি যথেষ্ট রসবোধ সম্পন্ন, বিজ্ঞ এবং প্রাজ্ঞ একজন মানুষ। অনেকটা ফাদারলি ফিগার হিসেবে দলের লোকজন, আদর্শিক লোকজন ওনাকে অনুসরণ করেন। তা আমার মনে হয় ওনার এই হাটে হাড়ি ভাঙার বিষয়টিও একটু প্রিম্যাচিউর কমেন্ট। উনি হয়তো আগে পিছনে আমরা এখনো পুরো মন্তব্যটি জানি না, আমি ভিডিওটি দেখিনি, এখানে হয়তো অন্য কোনো কনটেক্সটে উনি এটি বলে থাকবেন। এখনো হাটে হাড়ি ভেঙে দেওয়ার মতো কিছু আমাদের রাজনৈতিক বিশ্লেষণ বা পর্যবেক্ষণে ধরা পড়ছে না। জি, আব্দুল্লাহ মামুন, আপনি যদি এই বিষয়ে কিছু যোগ করতে চান। আমি একটা জিনিস শুধু যোগ করতে চাই, মানে খুবই ইম্পর্টেন্ট যে জায়গাটা আমাদের উপলব্ধি করা দরকার, যে ধরেন যে 69-এ গণ অভ্যুত্থান এবং তারপরে 71-এর মুক্তিযুদ্ধ, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাদের প্রাণ হারিয়েছে, সম্মান হারিয়েছে, গৃহ হারিয়েছে, উদ্বাস্তু হয়েছে, মানে এবং সেইটা রিকভারি করতে আমরা মোস্টলি পারি নাই। এবং তারপরে দীর্ঘকাল আমাদের সামনে এরকম সুযোগ আর আসেনি। এইবার হয়েছে কি যে যে ইডিওলজির উপর ভিত্তি করে 71-এর ন্যারেটিভ আওয়ামী লীগ ডেভেলপ করেছিল সেটা ফ্যাসিস্টিক হয়ে উঠলো, মানে ভয়ানক ভাবে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো হিসেবে এটা হাজির হলো, যে প্রক্রিয়াটা আসলে আগে থেকে চলছিল। মানে আপনি অন্তত 90-এর দশক থেকে দেখতে পাবেন যে প্রক্রিয়াটা চলছিল। তো ফলে আমাদের রাষ্ট্রের সংস্কারটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমার মনে হয় যে শুধু আওয়ামী লীগ, বিএনপি বা জামাত ইসলামের বোঝা দরকার না, এটা আমাদের যারা সিভিল সার্ভিসে কাজ করেন, আমাদের যারা সাধারণ নাগরিক, যারা শিক্ষক, তাদের সবারই বোঝা উচিত যে এই রাষ্ট্রটা কার জন্য, কাদেরকে আমরা বড় করব, সেই তরুণরা কিভাবে বেড়ে উঠতে পারে একটা সমাজের মধ্যে। এই যে যৌক্তিক সময় বলা, অন্য সময় বলা, যেটা আমার কাছে অদ্ভুত লাগছে এই কারণে যে রাষ্ট্রের পুরো স্ট্রাকচারটা যেখানে দাঁড়িয়ে আছে করাপশনের উপরে, একটা মানি লন্ডারিং এর উপরে, একটা ধরেন যে যেমন ইউনূস সাহেব যে কথাটা
জাতিসংঘে বলেননি, যেটা বলাটা খুবই জরুরি ছিল, সেটা হলো যে আমাদের অভিন্ন নদীর প্রশ্নটাকে আমরা কিভাবে ডিল করব, সেটা বিশ্ববাসী আমাদেরকে কিভাবে সাপোর্ট দেবে। আপনি বন্যাটা দেখেছেন যে ইলেকশনের পরে পরে যে ভয়ঙ্কর বন্যাটা হলো, অভিন্ন নদী এবং এই যে অসম বাণিজ্য কিংবা প্রতিবেশী দেশের যে আযাচিত হস্তক্ষেপ, এই প্রসঙ্গগুলো উনি কথা বলেননি, কিন্তু যেটা যেটা জাতিসংঘের ভাষণে আসা দরকার ছিল, এটা গ্লোবালি এটা সার্কুলেটেড হওয়া দরকার ছিল বলে আমি মনে করি। হয়তো কৌশলগত কারণে উনি বলেননি, হয়তো ভারতের সাথে, যেহেতু আমাদের তিন দিকে ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের অবশ্যই দরকার, আমরা সেটা চাই ভারতের জনগণের সাথে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু অধিকারের প্রশ্নে তো চুপ থাকা যাবে না। অধিকারের প্রশ্নগুলো তো অধিকার হিসেবেই তুলতে হবে। উনি যেমন ধরেন 3টা জিরোর কথা বলছেন, যে আমাদের জিরো কার্বন, জিরো বেকারত্ব, জিরো এটা, কিন্তু উনি কেন এটা বলছেন না যে আমাদের এই জিরো টলারেন্স থাকতে হবে নদীর প্রশ্নটা নিয়ে। আমাদের এতগুলো অভিন্ন নদী, যে নদীর একটাতেও আমরা নিজেদের হিস্সাটা পাই না, এই কথাটা উনি বলেননি কেন? এটা খুবই ভাইটাল কোশ্চেন। আমাদের যে টাকা পয়সাগুলো মূলত যেভাবে গেছে, আপনি ভেবে দেখেন যে এই যে ইউরোপের কান্ট্রিগুলো, ইউরোপের অসংখ্য কান্ট্রি, আমেরিকা কিংবা মানে স্পেশালি ইস্ট ইউরোপের কান্ট্রিগুলো, তাদের যে ধরেন যে অফশোর যে সুযোগটা দেয়া হয়, সেই টাকাগুলো কারা নিয়ে যায়? এই তো বেনজিরের মতো লোকজন নিয়ে যায় এই যে ধরেন যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর ক্যাশিয়ার, ধরেন যে এস আলম, কিংবা ধরেন যে আমাদের আগেকার মিলিটারি অফিসার, মিলিটারি চিফ, এরকম লোকগুলো, এবং তারা ওখানে যে ভদ্রলোক নাগরিক হয়ে যায়। তো আমাদের তো ইউরোপকেই প্রশ্ন করা দরকার, ইউরোপ এবং আমেরিকাকে প্রশ্ন করা দরকার, যে আপনারা কেন এই সুযোগগুলো তৈরি করে দেন, কেন এই ক্রিমিনালদেরকে আপনারা নাগরিকত্ব দেন এবং আর কোনো প্রশ্ন করেন না, কেন আমাদের হাতে তুলে দেন না? এই টাকাগুলো কেন সুইস ব্যাংকে পড়ে থাকে এবং কোথায় যায় আমরা জানি না? এই প্রশ্নগুলো কিন্তু উনি উঠান নাই। আমার ধারণা যে এইগুলো ভাইটাল প্রশ্ন। আজকের যে বাংলাদেশের যে ইকোনমিক ক্রাইসিস, আমি জানি যে আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি ভালো কাজ করছে, কিন্তু আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো কাজ করছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো 3 মাসে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক মতো গড়ে তুলতে পারেনি। বিশ্ববিদ্যালয়ে 3টা খুন হয়েছে, 3টা বিশ্ববিদ্যালয়ে 3টা খুন হয়েছে, মব ভায়োলেন্স ঘটছে এবং মব নানা রকমের ট্যাগিং এর পলিটিক্সে আছে। তো এইগুলো, এই যে আমরা যে এখনো সবকিছু উত্তর উঠতে পারিনি, শুধুমাত্র ধরেন যে 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 মানে যেটাকে বলে যে মধু মিশ্রিত ভাষা দিয়ে তো কিছু হবে না। আমাদের অ্যাকশন চাই, যে অ্যাকশন গুলোর ভাষা, অ্যাকশন ওরিয়েন্টেড ভাষায় কথা বলা দরকার। এবং আমি ধরেন যে একই সাথে জিরো কার্বনে নিয়ে যাব এবং একই সাথে আমি বলবো যে আমার জিরো বেকারত্ব থাকবে, এটা কিন্তু দুইটা কন্ট্রাডিক্টরি কথা। মানে হচ্ছে যে আপনার প্রোডাকশন এমন একটা জিনিস যে যত বেশি প্রোডাকশন বাড়াবেন তত বেশি জনগণের চাকরি হবে এবং তত বেশি কার্বনের এমিশন হবে। তাহলে আপনি এইখানে সলিউশনটা কি? সেই সলিউশন কি আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডে ভাবছি? সেই রকম কোন ব্যবস্থা, ধরেন ঢাকা শহরের ওয়াটার লগিং নিয়ে, অন্যান্য শহরের ওয়াটার লগিং নিয়ে, এই যে আমাদের যে অসম্ভব মূল্যের, জি আব্দুল্লাহ মামুনের, জি আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে আছি, সময় পেলে অবশ্যই আপনার কাছে আরো একবার আসবো। আমি একটু শিহাব সুমন আপনার কাছে আসতে চাই। আমি কোনো প্রশ্ন রাখবো না, যে বিষয়গুলো নিয়ে আসলে আব্দুল্লাহ মামুন বলছিলেন যে আপনি যদি এই বিষয়গুলোর সাথে যোগ করতেন, মূলত যে অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশন গঠন করেছে, সংস্কার কার্যক্রমে হাত দিয়েছে, অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, এই যে বিষয়গুলো রয়েছে, আপনার পর্যবেক্ষণ, অথবা আপনি যদি আব্দুল্লাহ মামুন ওনার কথার সাথে যদি কিছু যোগ করতে চান। ধন্যবাদ। অন্তর্বর্তীকাল সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন এর অনেকগুলোই আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি কিছু তৎপরতা, যেমন আগামী 1 অক্টোবর থেকে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে যে পলিথিন নিষিদ্ধ ছিল অলরেডি, সেটি আবার ইমপ্লিমেন্ট করার একটি উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। ভালো উদ্যোগ নিঃসন্দেহে। আমরা অর্থ উপদেষ্টার কিছু কর্মকাণ্ড দেখতে পাচ্ছি, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার ব্যাপারে অলরেডি আমাদের যুক্তরাষ্ট্র এবং আরো কয়েকটি দেশের সঙ্গে আলোচনা শুরু হয়ে গেছে। এটি জটিল এবং সমস্যাপক্ষ দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তবে ইমিডিয়েটলি জনমনে স্বস্তি নিয়ে আসার জন্য আমার মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি
দৃশ্যমানভাবে তৎপর হওয়া দরকার। আমরা বুঝতে পারি বিগত সরকারের সময়ে একটানা 15 বছরে অনেক নিয়োগ ছিল পুলিশ বাহিনীতে, যে সংখ্যা এখনো প্রবল তারা আছেন। তারা যদিও সরকারি চাকরি করেন, কিন্তু আমাদের প্রশাসনিক মেরুকরণ এবং দলীয়করণের যে প্রবণতা ছিল সাম্প্রতিক বছরগুলোতে, যার ফলে আমরা হয়তো দৃশ্যমানভাবে পুলিশকে এখনো তৎপর হতে দেখছি না। আসার কথা আমি খেয়াল করেছি মাত্র গতকালই, যে আগামী 1 অক্টোবর থেকে প্রচুর সংখ্যক পুলিশ সদস্য কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এটি আগামী 15 অক্টোবর পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন, এবং যত দ্রুত সম্ভব এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে এদেরকে মাঠে দৃশ্যমান ভাবে রাখতে পারলে জনমনে অনেকটা স্বস্তি ফিরে আসবে। ব্যবসা বাণিজ্য সহ মানুষের আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতির অনুভূতিটা দেয়া এখন সবচেয়ে জরুরি। এটি আমাদের টোটাল দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, কলকারখানা এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনবে অচিরেই, যদি এটি করা যায়। জি, শিহাব সুমন, ধন্যবাদ। আব্দুল্লাহ আল মামুন, শেষ 1 মিনিট আপনি যদি কিছু আপনার মতো করে বলতে চান। আর বিশেষ কিছু বলার নাই, এটা হলো যে আমরা একটা স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছি। মূলত অনেক মৃত্যু, অনেক কষ্টের পরে একটা স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছি, এবং আমাদের যাত্রায় আমরা জানি যে স্লো হবে। একটা স্টেট মেশিন পুরোপুরি ফেল করে গেছে। 4 দিন এখানে কোনো রকমের প্রশাসন ছিল না, এখানকার কমিউনিটি সেটাকে রক্ষা করেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।